নমস্কার, বাস্তু টক পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। এই পডকাস্টে আজ আমাদের বিশেষ অতিথি বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট শ্রী অভিজিৎ KMR সাহা। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার সকলকে। বাস্তু সমস্যা নিয়ে আমরা অনেকেই ভুগে থাকি। বাস্তু সমস্যার কারণে কিন্তু আমাদের জীবনের নানাবিধ সমস্যা চলে আসে। তাহলে স্যার, প্রথমে আমি জানতে চাইবো এই বাস্তু থেকে কি কি সমস্যা একজন মানুষের জীবনে আসতে পারে? সত্যি কথা বলতে গেলে ম্যাডাম, বাস্তুর জন্যই যদি আমি বলি সব সমস্যা। একদম। প্রথম আসি ফিনান্সিয়াল প্রবলেম। বাস্তুর থেকে ফিনান্সিয়াল প্রবলেম আসে, বাস্তুর থেকে রিলেশন প্রবলেম আসে, বাস্তু থেকে এডুকেশন প্রবলেম আসে, বাস্তু থেকে আনসার্টেন ডেথ হতে পারে কোনো পরিবারে, ডিভোর্স হতে পারে। এই সমস্ত কনসেপ্টটাই কিন্তু বাস্তু থেকে। একটা পার্সোনাল বার্থ চার্ট একটা কাজ করে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, কিন্তু তার সাথে সাথে বাস্তুটা এতটা ইম্পর্টেন্ট, এটা পশ্চিমবঙ্গে হয়তো ধারণাটা অনেক পরে এসছে, কিন্তু নর্থ ইন্ডিয়া বলুন, সাউথ ইন্ডিয়া বলুন, বহু পুরনো এটা কনসেপ্ট। এটা 5 থেকে 7,000 বছরের পুরনো একটি বিদ্যা। অথর্ববেদ থেকে এটার এসছে। পুরনো দিনে অনেকেই মানতেন, বর্তমানে আধুনিক যুগে ফ্ল্যাট কালচার যখন থেকে এসছে তখন বাস্তুর কনসেপ্টটাকে অনেকটা শেষ করে দেওয়া হয়েছে। বা কিছুটা বলতে পারেন যে ব্রিটিশ পিরিয়ড ছিল বা মুঘল পিরিয়ড ছিল, তখন তার অনেক বহু আগে থেকে এটা আমাদের বেদের থেকে এসছে যেহেতু, কিন্তু একটা যুগ আসে এমন যে আমাদের শাস্ত্রকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান যুগে অনেকেই এই বাস্তু মানছে বা জানছে। এক কথায় বলতে গেলে যতই নিউমারোলজিস্টদের কাছে যান, যতই অ্যাস্ট্রোলজিকে মানুন, সব জিনিসই মানা উচিত, প্রত্যেকটাই তো শাস্ত্র আমাদের। কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বারবার বলবো যে ম্যাক্সিমাম প্রবলেম বা সমস্যা আসে বাস্তুর থেকে। আচ্ছা, মানে আজকালকার দৈনন্দিন জীবনে যেটা সমস্যা ম্যাক্সিমাম, এই যে ডিভোর্সের সমস্যা, সাংসারিক অশান্তি, অর্থনৈতিক সমস্যা, মানে মানুষ হাই এডুকেটেড হওয়ার পরও চাকরি পাচ্ছেন না, ব্যবসায় সমস্যা, সমস্ত ধরনের সমস্যা তাহলে বাস্তু থেকে আসতে পারে। আমি 2-4টে দিক বলে দিচ্ছি। যেরকম উত্তর দিক, উত্তর পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক এবং পশ্চিম দিক, এই 4টে দিক বললাম। এটার সাথে পুরোপুরি ফিনান্সিয়াল ব্যাপারটা রিলেটেড। মানে উত্তর দিকে যদি টয়লেট থাকে বা কিচেন থাকে, মানে রান্নাঘর বা বাথরুম, এই দুটো যদি থাকে, বা সিঁড়ি থাকে, উত্তর পূর্ব দিকেও সেম জিনিস। এটায় থাকলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হয় এবং তার সাথে বিভিন্ন ক্রনিক ডিজিজ আসে উত্তর পূর্ব দিকে যদি টয়লেট বা কিচেন হয়। একইভাবে দক্ষিণ পূর্ব দিকে টয়লেট থাকলেও ক্ষতি হয়, পশ্চিম দিকে টয়লেট বা কিচেন থাকলেও ক্ষতি হয়। এটা ফিনান্সিয়াল পার্ট। এবারে আপনি যদি বলেন রিলেশন প্রবলেম, এটা আজকালকার দিনের একটা বড় সমস্যা, ডিভোর্স, অত্যধিক মাত্রায় ডিভোর্স এবং মাল্টিপল রিলেশন। একদম মাল্টিপল রিলেশন। আপনি যদি বলেন যে এটা আসতেই পারে আলোচনা সাপেক্ষে, যে আগে তো এই সমস্যা এতটা ছিল না। সেটাই, আগেকার দিনে এমনকি আমাদের মা বাবাদের সময় সেই সমস্যাটা এত মাত্রায়, সমাজের একটা অবনতি হয়েছে। আমি আবার বললাম, এই যে ফ্ল্যাট কালচার বা যেদিন থেকে টয়লেটকে আমরা ঘরের ভিতরে নিয়ে এসেছি। আগে মানুষের টয়লেট ছিল দূরে, বাস্তুর প্রায় বাইরে থাকতো টয়লেট। রান্নাঘরও আমরা জানি আলাদা জায়গায় হতো। তখন কিন্তু এতটা সমস্যা তো ছিল, কিন্তু এই পরিমাণে সমস্যা ছিল না। ঠিক আছে, যখন থেকে ফ্ল্যাট কালচার আসলো, এক জায়গায় একাধিক বাথরুম বা টয়লেট, ভুল দিকে কিচেন করা, এবং আমি আরেকটা দিক বলছি, দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক, যে বাড়ির যত খোলা,
আমি বাস্তু করতে গিয়ে দেখেছি হাওড়া ডিস্ট্রিক্টে, মেদিনীপুর ডিস্ট্রিক্টে ওখানে একটা মিসকনসেপশন আছে, উত্তর দিকে পূর্ব দিকে যদি খোলাও থাকে ওনারা দক্ষিণ দিকে সাউথ সাইডে কিন্তু এন্ট্রি গেট করে, সাউথ ওয়েস্ট সাইডে এন্ট্রি গেট থাকে। আমাদের কথাতেই আছে, বাস্তুশাস্ত্রে লিখিত আছে যে দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিকে যদি প্রবেশদ্বার হয় তাহলে মৃত্যু এবং মৃত্যু সমতুল্য কষ্ট কিন্তু আসে। মেদিনীপুর ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম বাড়িতে যদি বা হাওড়া ডিস্ট্রিক্টে খোঁজ নেওয়া যায় বা মুর্শিদাবাদের দিকে যদি খোঁজ নেওয়া যায়, ম্যাক্সিমাম বাড়ির প্রধান যে কর্তা সে কিন্তু বাড়ির বাইরে থাকে। এটা ম্যাডাম, এটা আপনি এটা চিন্তাধারা না, আপনার হাজব্যান্ড যদি আজকে বাইরে থাকে, আপনার সাথে হয়তো 1 বছরে 2 বছরও দেখা হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না, এটা কিন্তু তার কাছে বেদনাদায়ক, এটা মৃত্যু সমতুল্য কষ্টের সমান। এবং আরেকটি হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘর যদি দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিকে যদি ঠাকুর ঘর হয়, সেই পরিবারেও কিন্তু এই সমস্যা ঘুরে ঘুরে আসে। এটা ম্যাডাম, এটা আপনি এটা চিন্তাধারা না, আপনার হাজব্যান্ড যদি আজকে বাইরে থাকে, আপনার সাথে হয়তো 1 বছরে 2 বছরও দেখা হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না, এটা কিন্তু তার কাছে বেদনাদায়ক, এটা মৃত্যু সমতুল্য কষ্টের সমান। এবং আরেকটি হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘর যদি দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিকে যদি ঠাকুর ঘর হয়, সেই পরিবারেও কিন্তু এই সমস্যা ঘুরে ঘুরে আসে। মানে তাহলে এই যে মানে আজকালকার দিনের এই সাংসারিক অশান্তি বা এই যে রিলেশন প্রবলেম, মানে এটার জন্য অনেকাংশে বাস্তু দায়ী রয়েছে। একদম, আমি তো বলছি যে দক্ষিণ পশ্চিম দিকে বা সাউথ ওয়েস্ট সাইডে যদি প্রবেশদ্বার হয়, এই জিনিসগুলো আমাদের একটু মানে নজর রাখা উচিত। বাস্তু কনসালটেন্টের আমি তো বলবো, বাস্তু কনসালটেন্টকে ছাড়া কোনো বাড়ি, ফ্ল্যাট, জমি জায়গা বা ধরুন আপনার একটা যদি ছোট শপ বা দোকানও করছেন, তো অবশ্যই বাস্তু কনসাল্ট, আমি আমার কাছেই আসতে বলছি না, আমি বলছি যে কোনো এডুকেটেড যারা ভালো পড়াশোনা করে, যাদের কাছে সঠিক ইকুইপমেন্টস থাকে, সেরকম বাস্তু কনসালটেন্টের সহায়তা নেওয়া উচিত। এটা কখনোই ভাববেন না এটা আমার খরচা বা এক্সপেন্স, এটা আপনার অ্যাসেট। আগামী 10 বছর বা 50 বছর হয়তো আপনি বাড়িতে বসবাস করবেন, সেটা খারাপ হলে 4-5 বছরে আপনার পরিবারটা ছারখার হয়ে যেতে পারে। আবার যদি ভালো থাকে তাহলে কিন্তু 2 হাত ভরে পয়সা যেরকম আসবে, রিলেশান ভালো থাকবে এবং হেলথ, আপনি এটা জেনে অবাক হবেন যে 95% আপনার ক্রনিক ডিজিজ আসে বাড়ির বাস্তুর জন্য। আপনার উত্তর পূর্ব দিকে যদি টয়লেট থাকে, কিচেন থাকে, সিঁড়ি থাকে, আপনার কিন্তু সেই বাড়িতে ক্রনিক ডিজিজ ঢুকবে, ক্যান্সার ঢুকবে, টিউমারের মতন রোগ আসবে। সাউথ ইস্ট সাইডে যদি আপনার টয়লেট থাকে, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, রিজার্ভার যাকে বলি, বা সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু মহিলাদের ক্রনিক ডিজিজ আসে। ইউট্রাসের প্রবলেম, এখন ঘরে ঘরে ইউট্রাস রিলেটেড ক্যান্সার ঢুকে যাচ্ছে। আমি বলছি সেই বাড়িতে দেখতে বলুন উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ, এই দুটো কোণে যদি বাস্তুদোষ থাকে তাহলে 100% সে বাড়িতে মহিলাদের ক্রনিক ডিজিজ ঢুকবে। একদম, মানে সেখানে দেখা যাচ্ছে অনেক ঘরে ঘরেই আজকাল এত ক্রনিক ডিজিজ এবং এতটাই কঠিন রোগে আক্রান্ত দেখা যাচ্ছে, সেই চিকিৎসার পেছনেও প্রচুর লাখ লাখ টাকা, সেখানে মানে অর্থনৈতিক সমস্যা, সাংসারিক সমস্যা, মানে শারীরিক সমস্যা সবকিছুই বাস্তুর কারণে চলে আসে। যখন বাড়িটা দেখাচ্ছে মানে করছে, তখন মানুষ যদি 50,000 থেকে 1.5-2 লাখ টাকা, এর বেশি খরচা হয় না যদি খুব বড় বাস্তু কনসালটেন্টের কাছে না যায়। 21 লাখ টাকা 50 লাখ টাকাও বাস্তুর চার্জ আছে, কিন্তু আমি সেই কনসেপশনে যাচ্ছি না। কিন্তু অন্তত 50,000 থেকে 1 লাখ টাকা যদি একটা মানুষ বাস্তুর পিছনে খরচা করে, তাহলে কিন্তু এই ঝড়ঝাপটাটা অনেকাংশে কমে যায়, আমি বলবো অনেকাংশে কমে যায়। এবং তারপরে জমির ঊর্জা, নেগেটিভ এনার্জি, এগুলো কিন্তু সব অরা স্ক্যানিং মেশিন আছে, যারা সঠিক বাস্তু কনসালটেন্ট তাদের কাছে অরা স্ক্যানিং মেশিন আছে, তারা এগুলো সব ধরতে পারে এবং তাদের সাজেশান অনুযায়ী কিন্তু বাড়ি বা ফ্ল্যাট করা উচিত। আচ্ছা, এবার একটু এডুকেশন নিয়ে আসছি। এই এডুকেশন সমস্যাটাও আজকাল একটা বড় সমস্যা, যে হায়ার এডুকেশনের পরও ভালো চাকরি হচ্ছে না, বা ছেলেমেয়েরা অনেক চেষ্টা করার পরও ভালো রেজাল্ট হচ্ছে না, বা ছেলেমেয়েদের মন পড়াশোনায় বসছেই না। আজকাল যেটা দেখা যায়, অনেক কম বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা না করে নেশা বা অন্য খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তো সেখানেও কি বাস্তু দায়ী? একদম একদম একদম, পড়াশোনার জায়গা নির্দিষ্ট আছে, বাস্তুশাস্ত্রে বলা আছে। জোনটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট জোন, মানে দক্ষিণ পশ্চিম দিক এবং পশ্চিম দিক, এই দুটোর মাঝখানে যে জায়গাটা, আমরা বাস্তুশাস্ত্র মতে এটাকে বলি ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট,
মানে নৈಋত্য কোণ আর পশ্চিম দিক, এই দুটোর মাঝখানে যে জায়গাটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এডুকেশন জোন। এবারে কথা উঠতে পারে যে অনেকের বাড়িতে তো এখানে নাও থাকতে পারে, একটা জোন নেই, কিন্তু এটা হচ্ছে 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে নর্থ ইস্ট সাইড এবং ইস্ট সাইড। নর্থ ইস্ট এবং ইস্ট মানে উত্তর পূর্ব এবং পূর্ব। এখানে একটা কনসেপ্ট থাকা দরকার, যারা ছোট বাচ্চা মানে মাধ্যমিক পর্যন্ত যদি আমি লেভেল ধরি, তাহলে সবসময় তাদের পূর্ব দিকে মুখ করে পড়া উচিত, বা পূর্ব দিকের ঘরে পড়তে বসা উচিত, এবং বেডে কখনোই পড়তে বসা উচিত না। আর একটা কনসেপ্ট, যাদের ধরুন পূর্ব দিকে পড়তে বসছে, পড়াশোনা করছে, বা উত্তর পূর্ব দিকে পড়াশোনা করছে, কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখা উচিত, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট জোন, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মাঝখানে যে স্থান বললাম এডুকেশন জোন, এখানে কোনোভাবেই যেন কোনো আনইউজ জিনিসপত্র না থাকে। আনইউজ প্রোডাক্ট, খারাপ জিনিস, নোংরা কাচরা, এইগুলো যেন এই পজিশানটায় থাকা উচিত নয়। কারণ এটা দুটো কাজ, একটা হচ্ছে আপনার সেভিংস জোনকে নষ্ট করবে, পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিকের মাঝখানে যে জায়গাটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি ক্যাচরা থাকে, নোংরা থাকে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, তাহলে সেভিংস বলে কিছু হবে না, এবং বাড়ির বাচ্চাটি কিন্তু বিগড়ে যাবে। পড়াশোনা কিন্তু আপনি বকাবকি করেও পড়াশোনা তাকে মন বসাতে পারবেন না। সুতরাং বাচ্চাদের কিন্তু দোষ দিয়ে শুধু লাভ নেই। একটু আপনারা স্টাডি করুন, অন্য বাড়িতে যান, দেখুন যে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আছে। আজকে অভিজিৎ KM সাহা যে কনসেপ্টটা দিচ্ছে, তাদের বাড়ির সাথে মিলিয়ে দেখুন। উত্তর থেকে পূর্ব দিক দেখবেন খোলা, দক্ষিণ পশ্চিম দিকে দেখবেন তাদের সদর দরজা নর্মালি হয় না, এবং কিচেন এবং বাথরুম এই দুটো জিনিস সঠিক জায়গায় হওয়া উচিত। এবারে আমাকে যদি বলেন যে নির্দিষ্ট কোনটা দিক, রান্নাঘরটা বলে দেওয়া যায় সাউথ ইস্ট সাইড থেকে সাউথ সাইড, কিন্তু টয়লেট এমন একটা জায়গা, আমরা বাস্তুশাস্ত্র মতে সঠিক যদি দিক নির্ণয় না করতে পারি, কারণ ম্যাক্সিমাম মানুষের কনসেপ্টই নেই। 4 দিক সম্বন্ধে বলতে গেলেই বলতে পারবে না, উত্তর পূর্ব পশ্চিম এই দিকগুলো যদি বলতে বলি। আর আমাদের বাস্তুশাস্ত্রে 16 দিক এবং 32 দোয়ার নিয়ে কাজ, কম্পাস এবং অরা স্ক্যানিং মেশিন দিয়ে আমাদের প্রত্যেকটা দিক নির্ণয় করতে হয়। সুতরাং এই কনসেপ্ট কিন্তু বাস্তু কনসালটেন্টদেরই থাকে, আর না হলে নিজেকে এই নিয়ে পড়াশোনা করে তারপরে নিজের বাড়িটা ঠিক করতে হবে। একদম একদম। আচ্ছা, এই বাস্তুতে আমরা অনেক সময় শুনে থাকি যে কোনো নেগেটিভ এনার্জি প্রভাব আছে, বা কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কারো বাস্তু খারাপ করার জন্য শত্রুতা বসে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে। তাই এই নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক, এটা কি আদৌ হয় বা এর অস্তিত্ব কি আছে? দেখুন, বাস্তুশাস্ত্রে নেগেটিভ এনার্জির একদম অস্তিত্ব আছে, কিন্তু তন্ত্র সাধনায় যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বলে, এই কনসেপ্টটা আমরা খুব একটা নিই না। কিন্তু নিই না বলে যে সত্যতা নেই এটা আমি বলবো না। তন্ত্র সাধনা খুব কঠিন সাধনা। ম্যাক্সিমাম তান্ত্রিক কিন্তু ভালো নিজের ডেভেলপমেন্ট, তার যে স্পিরিচুয়াল লাইফ, সেটাকে ভালো করার জন্য এই তন্ত্র সাধনাকে কাজে লাগায়। কিন্তু পয়সার লোভে বেশ কিছু তান্ত্রিক মানুষের খারাপ করে। বিদ্যা আছে, এনার্জি তো আছে, আমরা এটা মানি প্রত্যেকে যে এনার্জি আছে। তো এই এনার্জি কিছু জিনিস, এবারে অনেকে বলবে যে এটা সত্যতা কি, এগুলো জানতে চায়। দেখুন, হাওয়া দিলে আমরা কিন্তু দেখতে পাই না, হাওয়াকে উপলব্ধি করতে হয়। আপনার মনের কোনো যন্ত্রণা হলে, আজ পর্যন্ত সায়েন্স এরম যন্ত্র বের করতে পারেনি আপনার মনে কতটা যন্ত্রণা আছে সেটা সে মাপবে। মাপা যায় কি? সেরকম এনার্জিকেও কিন্তু দেখা যায় না, এনার্জিকে উপলব্ধি করতে হয়। আমি নেগেটিভ এনার্জিটা এতটাই মানি, আমাদের বাস্তুর কাজে বিভিন্ন কাজে যেতে হয় বিভিন্ন বাড়িতে, এবং আমি জানি না আমার কপাল ভালো না খারাপ, আমার ম্যাক্সিমাম বাস্তুর যে কাজগুলো আসে সেই বাড়িতে আনসার্টেন ডেথ হয়ে যায়, সুইসাইড অ্যাটেম্প্ট, মানে সেখানে নেগেটিভ এনার্জি অলরেডি থাকে প্রচুর পরিমাণে। এরকম আমার কাছে বহু ক্লায়েন্ট আছে যাদের বাড়িতে গিয়ে আমি নেগেটিভ এনার্জি এমনভাবে উপলব্ধি করেছি। এবং আমার গুরু হরিদ্বারে থাকেন, তো গুরুদেবের সহায়তা ছাড়া উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন যে নেগেটিভ এনার্জি অ্যাটাক হলে কিভাবে রিমুভ হবে। কারণ সবার আগে না, যে নেগেটিভ এনার্জিটাকে রিমুভ করতে যায়, সংশোধন করতে যায়, তার উপরে সেই নেগেটিভ এনার্জি আগে অ্যাটাক করে। তো আমার খুব খারাপ অভিজ্ঞতা আছে বেশ কিছু বাড়িতে গিয়ে।
আমাদের একটি যন্ত্র আছে যেটা দিয়ে আমরা নেগেটিভ এনার্জিকে ধরতে পারি, এবং সেটা যখন ধরতে গেছি আপনি বিশ্বাস করবেন না, আমার সারা শরীর, হয়তো এগুলো বাইরে প্রকাশ করা যায় না, আমার পুরো একটা হাত অবশ হয়ে গেছিলো একটা সময়। এমন হয়েছিল আমি বাড়িতে এসে ভমিটিং, মানে বমি সে বন্ধ হচ্ছে না আমার। একটি প্রেগনেন্ট মহিলাকে নেগেটিভ এনার্জি অ্যাটাক করেছিল, মানে আনসার্টেন ডেতে কোনো স্পিরিট যে তার পাশে হয়েছিল সে অ্যাটাক করেছিল। প্রেগনেন্ট, আপনারা জানেন যে প্রেগনেন্ট মহিলাদের কেন বাইরে যেতে বারণ করে, চুল ছেড়ে যেতে বারণ করে, তো এদেরকে অ্যাটাক করে আগে, যেহেতু তার ভিতরে আর একটা প্রাণ থাকে। নেগেটিভ বা এনার্জি বা স্পিরিট যেটা চায় ওই যে তার গর্ভে যে সন্তানটি আছে তার মধ্যে ঢুকে যেতে, মানে সে কি একটা শরীর চায়, তার জন্য মানে গর্ভস্থ সন্তানের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো ওই মেয়েটির আমি যখন টেস্ট করছি আমার অরা স্ক্যানিং মেশিন দিয়ে, এটা আমার গুরুদেব আমাকে বলেননি প্রথম কথা, যে আমি স্পটে গিয়ে চেক করে দেখেছি এবং আমার হাত ঘাড় অবশ হয়ে গেছে, এবং আমি যে কাজটা দিই 10 দিনের কাজের পরে কিছু যন্ত্রপাতি দিই, তো ওই কাজ করতে গিয়েও আমি দেখেছি যারা কাজটা করাই বাড়ির মানে মেন যে প্রধান মহিলা থাকে বা স্যার থাকে যাদের দিয়ে করাই, এই করতে করতে তাদের দেখা যায় যে 104 জ্বর চলে এসছে, কোমরে অসহ্য পেন, মানে নেগেটিভ এনার্জি যেখানে থাকে সে কিন্তু সহজে যেতে চায় না। ঠিক আছে, তো তারা ভয় পেয়ে আমাকে ফোন করে। ঠিক আছে, তখন আমি বলি যে 4 থেকে 5 দিন কাজটা চালিয়ে যান, আপনি প্যারাসিটামল খেয়ে হোক কাজটা চালিয়ে যান, কিন্তু বন্ধ করবেন না। ও 10 দিনের 7 থেকে 8 দিন হবে, সে ক্লায়েন্ট আমাকে ফোন করে বলে দাদা আর কিছু নেই, বিশ্বাস করুন না, আমার কোনো ব্যথা বেদনা আছে না, কোনো জ্বর আছে, উল্টে আমার শরীর মনে হয় ঝরঝরে করছে, এবং আমি সেই যেটা কথা বলছিলাম, আমি অরা স্ক্যানিং মেশিন দিয়ে রাত্রেবেলা, এটাও আমার কনসেপ্ট ছিল না তখন, আমার নতুন বাস্তু কনসেপ্টে আমি অরা স্ক্যানিং মেশিন দিয়ে রাত্রেবেলা চেক করছিলাম। বাট আমার গুরুদেব তখন বলেনি, পরে আমি তার থেকে জেনে নিয়েছি যে রাত্রেবেলা অরা স্ক্যানিং মেশিন দিয়ে কখনো চেক করতে নেই। ওই প্রেগনেন্ট মহিলাটা আমি যখন চেক করছি আমার শরীরে পুরো এনার্জিটা ঢুকে গেছে, ঢুকে গিয়ে আমি এত ল্যাট্রিন এবং ভমিটিং করেছি সারা রাত ধরে, আমাকে হসপিটালাইজ করতে হবে এরকম অবস্থা। কিন্তু আমি জানি একটা রেমেডি আমাদের দিয়ে দেয়, তো সেই রেমেডিটা সকালে উঠে যখন আমি শুধু অপেক্ষা করছিলাম যে কখন সূর্যের আলোটা উঠবে, কারণ সূর্যের আলো না উঠলে ওই ক্রিয়াটা আমরা করতে পারি না, কারণ বজরংবলী, সূর্যদেব এগুলোকে যারা মানে তারা জানে যে এটার পাওয়ার কি। ঠিক আছে, কারণ বজরংবলীর এত পাওয়ার, কলিযুগে আমি তো বলবো জীবন্ত দেবতা যদি কেউ একজনও থাকে তাহলে বজরংবলী। আমাদের ম্যাক্সিমাম কনসেপ্টটা, যন্ত্রপাতি যেগুলো আমরা তৈরি করি বা যেগুলো ইউজ করাই, সেগুলো কিন্তু বজরংবলীর ছবি থাকে ভিতরে। যা যন্ত্রের কনসেপ্ট আছে সেগুলো অনেক বড় সায়েন্স, সেগুলো তো আছে, কিন্তু বজরংবলীকে সামনে রেখেই কিন্তু আমরা কাজ করি। কেউ যদি ডেলি হনুমান চল্লিশা পড়ে, তার আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মানসিক জোর অন্য ব্যক্তির থেকে অনেক বেশি থাকবে। আচ্ছা, একটা বাস্তু বা বাড়িতে কি কি ধরনের নেগেটিভ এনার্জি থাকতে পারে? দেখুন, আমি তন্ত্র সাধনাটায় যাচ্ছি না, আমাদের বাস্তুর কনসেপ্টে তার 4 রকম নেগেটিভ এনার্জি। সেটা হচ্ছে PY 1 নম্বর, পিচাস যোগ, যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। পিচাস যোগ এমন একটা আনসার্টেন ডেথ, মানে সেটা অপঘাতে মৃত্যু, সেটা সুইসাইড অ্যাটেম্প হতে পারে, সেটা কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। ধরুন আপনার বাড়ির সামনে হয়েছে, এবারে আমরা বাস্তুশাস্ত্র মতে একটা দুয়ার বলি W6 ওয়েস্ট সাইডের একটি দরজা। এই জায়গায় যদি নির্দিষ্ট কোনো বাড়ির দরজা পড়ে যায় বা বড় জানলা পড়ে যায়, তাহলে সেই বাড়িতে আগেই নেগেটিভ এনার্জি পুট করবে। ঠিক আছে, একটা ব্যক্তিগতভাবে অ্যাটাক হতে পারে, সেটা আমার যদি কেউ চায় আমি সেটাও করে থাকি। আর যেহেতু আমরা বাড়ির ডাক্তার বলে থাকি যে বাড়ির জন্য কোনো রোগ হয় সেটা মেটানো দায়িত্ব, তো এই PY হচ্ছে পিচাস যোগ, যদি কোনো আনসার্টেন ডেথ হয় সেখান থেকে আসে। নেক্সট যে আমি বলবো নেগেটিভ এনার্জিটা, সেটা সবাই অভ্যস্ত এই কথাটা শুনে, IR ইনফ্রারেড, এটা শোনেনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক শুনেছে। এটাকে আমাদের ভাষায় আমরা বলি IR। এটাও খুব পাওয়ারফুল নেগেটিভ এনার্জি। এটা কারোর দ্বারা ক্ষতি করা, ডিরেক্ট কারোর দ্বারা ক্ষতি করা। আমি অনেক বাড়িতে পেয়েছি, তার আত্মীয় স্বজন ক্ষতি করেছে বা ব্যবসায়ী খুব ক্লোজ লোকেরাই এই ক্ষতিটা করে। এবং
এবং 3 নম্বর যেটা ইউভি বা আলট্রাভায়োলেট, এটা আমরা কনসেপ্ট হচ্ছে আলট্রাভায়োলেট বা ইউভি, এটা হচ্ছে নজর দোষ। বাংলায় যদি আমরা যাকে পরিষ্কার বলি, নজর দোষ বলে না, যে নজর দিয়েছে আমার বাড়িতে, কেউ ঝাঁটা ঝুলিয়ে রাখে, বাড়িতে জুতো ঝুলিয়ে রাখে, তো এটা হচ্ছে নজর দোষ। এটা হলে ভালো আছে সেটাকেও হিংসা করে, ইউভি, এই যে বললাম সাউথ ওয়েস্ট সাইডে দরজা থাকলে, টয়লেট থাকলে, কিচেন থাকলে ডিভোর্স হতে পারে, সংসারে ঝামেলা লাগতে পারে। বাড়িতে ইউভি থাকলেও ঝামেলা হবে, এটাও ডিভোর্সের একটা কারণ ইউভি। নয় সেই ছেলেটি বা মেয়েটির মধ্যে ইউভি অ্যাটাক হয়েছে, আর না হলে সেই বাড়িতে ইউভি বা আলট্রাভায়োলেট আছে বা নজর দোষ আছে। আর একদম লাস্ট 4 নম্বর বন্ধন যোগ বা বিওয়াই। এই নেগেটিভ এনার্জির নাম হচ্ছে বন্ধন যোগ বা বিওয়াই। ম্যাক্সিমাম মানুষ বলে যে আমি তো প্রচুর কাজ করছি কিন্তু ফল পাচ্ছি না বা লেট হচ্ছে। এই যে কনসেপ্টটা, যে লেট হওয়া জিনিস, বন্ধন কথাতেই আছে, বন্ধন মানে বাধা। বন্ধন যোগ একটা বাড়িতেও থাকতে পারে, একটা মানুষের মধ্যেও বন্ধন যোগ থাকতে পারে। এই 4 রকম নেগেটিভ এনার্জি হয়। আমরা 5 দিনের একটা ক্রিয়া দিই, যার মধ্যেই দেখি, বা বাড়িতে দিই, বাড়িতে থাকলে 10 দিনের একটা ক্রিয়া দিই, এবং কোনো ব্যক্তির মধ্যে থাকলে 5 দিনের একটা ক্রিয়া দিই। তারপরে বজরংবলী, যে বললাম বজরংবলী ছবিওয়ালা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে ব্যক্তির হলে ব্যক্তির ছবি, আর বাড়ির হলে বাড়ির ছবি, সেটার যন্ত্রের মধ্যে ঢুকে যায় বা লাগানো হয় করে ঠাকুর ঘরে লাগালে সে নিজেই মানে উপলব্ধি করতে পারে যে আমার শরীরে আর এই এনার্জি নেই। রিমুভ করার পদ্ধতি, একদম রিমুভ করা যায়। আমরা আমাদের যদি কেউ লাখ টাকা কোটি টাকাও দেয়, আমরা কারোর ক্ষতি করতে পারি না, ঠিক আছে? কিন্তু কোনো তান্ত্রিক দ্বারা যদি কোনো বাড়িতে ক্ষতি করা থাকে, বা আনসার্টেন ডেথের দ্বারা যদি পিওয়াই অ্যাটাক হয় বা ইউভি অ্যাটাক হয় বা বিওয়াই থাকে, আমরা সেটা রিমুভ করি। আমরা সমাধানের রাস্তাই আমরা দেখাই মানুষকে। সাধারণ মানুষরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে বাড়িতে আদৌ নেগেটিভ এনার্জি আছে। এবার সেটার সাধারণ মানুষদের বোঝার কি উপায় আছে বা কি লক্ষণ আছে? হ্যাঁ, কতগুলো লক্ষণ আছে আমি বলে দিই। প্রথম হচ্ছে পিওয়াই অ্যাটাক হলে স্ট্রেস অ্যান্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে মানুষটি। অল্পতে দেখবেন রেগে যাচ্ছে, রাত্রে ঘুম হবে না, অনেক সময় মাছের গন্ধ সহ্য করতে পারবে না। আমার বহু ক্লায়েন্ট এরকম আছে, মাছের গন্ধ সহ্য করতে পারে না। অস্বাভাবিক একটা আচরণ, সে যখন একটু শান্ত মাথায় হয়, সে বুঝতে পারে এই আচরণটা তো আমার করা উচিত ছিল না, আমি করে ফেললাম, খুব রেগে যাওয়া, হট টেম্পার যাকে বলে। অথচ সেই মানুষটা কিন্তু খুব শান্ত স্বভাবের, কিন্তু তার মধ্যে এই অস্বাভাবিকতাগুলো আস্তে আস্তে দেখা যায়, যত দিন যায় তত বাড়ে। এবারে হচ্ছে আনসার্টেন ডেথ, স্পিরিটটা কীরকম। ধরুন একটা মানুষ ক্যান্সার রোগী, সে সুইসাইড করলো, তার স্পিরিট কিন্তু খুব কম হবে, এর যে উপলব্ধিটা খুব ধীরে ধীরে হবে। আর একটা খুব জলজ্যান্ত মানুষ হঠাৎ রেল লাইনে কাটা পড়লো, মানে গলা দিয়ে দিল, এর স্পিরিটটা অত্যাধিক বেশি। গলায় দড়ি দিল, এর স্পিরিটটা অনেক বেশি। মৃত্যুটা কি লেভেলে, তার স্পিরিটটা কীরকম, সেটা কিন্তু খুব বোঝা দরকার আছে। যদিও বাস্তুর এটা সেকেন্ড পার্ট, আমরা সবসময় বলি যে নেগেটিভ এনার্জিটা আমরা সেকেন্ড পার্টে রাখি, আর বাস্তুর কনসেপ্টটা আর একটা পার্ট। যে বাস্তু মতে যদি বাড়ি না হয়, তাহলে তার ফল তাকে ভুগতে হবে। এটা শাস্ত্রেতেও লেখা আছে, বাস্তুদেব এটা বলেছেন, বা এটা পুরাণ থেকে পাওয়া যায়। আমি বারবার বলছি যে সঠিক দিশা, একটা কথাতেই আছে, দিশা বদলনে সে দশা বদল যেত। দিশা যদি চেঞ্জ হয়, তাহলে আপনার যত খারাপ দশাই থাকুক সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি সব সময় বলি, আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা ভালো ডেট অফ বার্থ নিয়ে বসেছিল, কিন্তু বাস্তু খারাপের জন্য, কিন্তু তারা তো এসছে আমাকে নিউমারোলজিস্ট হিসাবে দেখাতে, বাট আমি তাকে সাজেস্ট করেছি, ভাই তুমি আগে বাস্তু ঠিক করো, তোমার ডেট অফ বার্থে কিছু। আমি তো দেখুন, সেই সঠিক অ্যাস্ট্রোলজার বা অকাল্ট সায়েন্সের লোক আমি বলবো যে তার ক্লায়েন্টকে সঠিক উপদেশটা দেবে। আমি যেরকম বলি সব সময়, আমার কাছে বাস্তুর জন্যই আসুন আর নিউমারোলজিস্টের জন্যই আসুন। বাড়িতে যদি মা বাবাকে খেতে দিচ্ছেন না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছেন, মা বাবার প্রতি অত্যাচার করছেন, তাহলে আমার কাছে কাইন্ডলি আসবেন না। কারণ আপনার কর্মফলে আপনাকে ভুগতে হবে। কোনো বাস্তু, কোনো ট্যারো রিডার, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো নিউমারোলজিস্ট আপনাকে বাঁচাতে পারবে না। মা বাবার অভিশাপ ভগবানের অভিশাপের থেকেও খারাপ। ভগবান তো অভিশাপ দেয় না, কিন্তু সে যদি অভিশাপ নাও দেয়, তার মন থেকে যে স্পিরিটটা আসবে
সেটা যে ক্ষতি করবে আমাদের পক্ষে সেটা মেটানো সম্ভব না। মানে মনের হাই যেটাকে হ্যাঁ, বলা এবং গরিব মানুষকে কখনো ঠকানো উচিত না। আর মহিলাদের যতটা পারবেন সম্মান করা উচিত, কারণ মহিলারা লক্ষ্মীর আর একটা রূপ আমি মনে করি। সুতরাং মহিলাদের যত রেসপেক্ট করবেন তত আপনার দেখবেন আর্থিক দিক থেকে উন্নতি হবে। আপনি বাবাকে যদি ডেলি প্রণাম করেন তাহলে দেখবেন আপনার সূর্য স্ট্রং হয়ে যাচ্ছে। স্যার আজকে আর হাতে সময় নেই, আজকের এই পডকাস্টে অনেক কিছু কিন্তু আমরা স্যারের কাছ থেকে জেনে নিলাম, যেটা কিন্তু আপনাদের জীবনে অনেকভাবে কাজে আসবে। এই যে বাস্তুদোষ, স্যার যেটা পরিষ্কার বলে দিলেন যে ডেট অফ বার্থ যদি আপনাদের ভালো থাকে, সব কিছু ভালো আছে, গ্রহ নক্ষত্র পজিশন সব ভালো আছে, কিন্তু বাস্তুতে সমস্যা থাকলে কিন্তু আপনাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, সব কিছুতে বাধা পড়তে পারে। তাই আমি বাস্তু এসছি নিয়ে আপনাদের চ্যানেলে একটা ছোট্ট রেমেডি দিয়ে যাই। এসছি যখন নাহলে অনেকে বলবে যে অনেক তো সমস্যার কথা বললো। যাদের ধরুন বাড়ি হচ্ছে না, ঠিক আছে, বা ফিনান্সিয়াল প্রবলেমে চলছেন, আমি একটা বলি, পশ্চিম দিক হচ্ছে বা ওয়েস্ট সাইড হচ্ছে ম্যানিফেস্টেশন জোন, ঠিক আছে। আপনি নিজের হাতে একটা বাড়ি আঁকবেন, বা ধরুন বাড়ি আছে গাড়ি নেই, একটা গাড়ির ছবি আঁকবেন, সাথে একটা বাড়ির ছবি আঁকবেন, সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর আপনার যে ড্রিমটা, আগামী দিনে কতদূর আপনি যেতে চাইছেন, এইটা স্বপ্নটা আপনি প্রেজেন্ট টেন্সে লিখবেন, ব্লু কালির পেন দিয়ে সাদা কাগজে লিখে ঠিক এক্স্যাক্ট পশ্চিম দিকের একটি দেওয়ালে, এক্স্যাক্ট পশ্চিম দিক ওয়েস্ট সাইড হতে হবে, সেখানে আপনি লাগিয়ে দিন এবং ডেলি ওখানে গিয়ে প্রে করুন। ওখানে একজন দেবতা আছে, যেহেতু আমি দেবতা এনার্জি স্পেশালিস্ট, আমি একজন বাস্তু কনসালটেন্ট, পুষ্পদান বলে একজন দেবতা আছে, যিনি কিন্তু দুহাত ভরে দেওয়ার জন্য বসে আছেন, আমরা জানিই না। ওখানে বরুণ দেবতা আছে, ওখানে শনি দেবতা আছে। ওইখানে ওই বাড়ি গাড়ির ছবি লাগিয়ে দিন এবং ডেলি আপনি প্রেজেন্ট টেন্সে বলুন, আমার বাড়ি হয়ে গেছে, আপনার গাড়ি হয়ে গেছে, আমি সমাজে প্রতিপত্তি পেয়েছি। আমি বলছি 1 বছরের মধ্যে আপনার জীবন পাল্টে যাবে। এবং আরেকটি আমি বলছি, যে রেমেডি বলছি এ তো বাংলার কোনো মানুষ শোনেনি। 15 লিটারের একটি সর্ষের তেলের জার, 15 লিটারের একটি সর্ষের তেলের জার, প্লাস্টিকের নয় টিনের হতে হবে, সেটা এক্স্যাক্ট পশ্চিম দিকে রেখে দিন। আর 1 বছরের মধ্যে কতটা উন্নতি হয় আপনার জীবনে, সেটা মিলিয়ে নিয়ে অভিজিৎ KMR সাহার সাথে যোগাযোগ করবেন পরবর্তীকালে বাস্তু ঠিক করার জন্য। কারণ ওয়েস্ট সাইড হচ্ছে স্যাটার্ন বা শনিদেবের জায়গা। শনিদেবের প্রিয় দুটো জিনিস, একটা হচ্ছে সর্ষের তেল এবং লোহা এবং ভার। ওয়েস্ট সাইড যত উঁচু হবে, ভারী হবে, আপনি 100 কেজির একটা লোহার বাটখারাও রাখতে পারেন, তাতেও কিন্তু আপনার সেভিংস দেখবেন অনেক বেড়ে গেছে জীবনে। সুতরাং আজকে এই দুটো টিপস থাক, 6 মাস 1 বছরের মধ্যেই মানুষ বুঝতে পারবে যে বাস্তুর কি জোর বা এই টিপসের কি জোর। একদম খুব সুন্দর টিপস আমরা স্যারের কাছ থেকে আজকে পেয়ে গেলাম। তাই এই পডকাস্ট দেখতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দায়। এছাড়া আপনার ইউটিউব এবং ফেসবুক পেজেও এই পডকাস্ট আপনারা দেখতে পাবেন। আমরা আশা করব নেক্সট কোনো পডকাস্টে স্যারকে আবার আমাদের সঙ্গে পেয়ে যাব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। 24 আওয়ার্সের সমস্ত দর্শককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে জিনিসগুলো মানবেন এবং বাস্তুকে মেনে চলুন, জীবনটা পাল্টে যাবে, কথা দিলাম। নমস্কার। ভালো থাকবেন, নমস্কার।